মোহাম্মদ ইউনূসকে জেলে খাটতে হবে। আর শেখ হাসিনা ছোট বোন তো বাংলাদেশ চলে গেছে, এই আপনার 2 সপ্তাহ হলো, উনি তো চলে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবার আগামী 1 মাস 1.5 মাস পরে আপনি দেখবেন শেখ হাসিনাও ওখানে চলে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিগত 16 বছরের শাসনামলের গুম খুন, হত্যা, রাহাজানি মামলা ও মানুষ হত্যা থেকে শুরু করে জুলাই গণহত্যার আদেশদাতা সহ বিভিন্ন ইস্যুতে সরাসরি লাইভ সম্প্রচারের মাধ্যমে তার বিচার ও অপরাধকে প্রকাশ করছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, যা দেখে পুরো বিশ্ব অবাক হয়েছে। শেখ হাসিনাকে আগামীতে সরাসরি উপস্থিত করে তার বিচার কার্য সম্পূর্ণ করার জন্য ভারত সরকারকে নোটিশ প্রদান করেছে পর্যন্ত ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জানা যাচ্ছে যে শেখ রেহানা ও সজীবদের জয় গত 2 দিন আগে বা 2 সপ্তাহ আগে তারা বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছেন, যেখানে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করা বা প্রস্থান করানোর মাধ্যমে আদালতে হাজিরার মাধ্যমে তারা আবারও নতুন করে আসতে চান। সেনা প্রধানের ষড়যন্ত্রেই তৈরি হচ্ছে বলে গবেষণা বলছেন। আসুন সরাসরি এই বিষয়ে আমরা বিশেষ তথ্য জানবো আজকের এই ভিডিওতে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। শেখ হাসিনা ছোট বোন তো বাংলাদেশ চলে গেছে, আপনার 2 সপ্তাহ হলো, 1 মাস 1.5 মাস পরে আপনি দেখবেন শেখ হাসিনাও ওখানে চলে যাবে। নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনাকে কথা বলতে হবে কি আর্মি আপনার থাকবে, দেশ আমি চালাবো নিজের ভাবে। নিশ্চয়ই শুনছিলেন 2 সপ্তাহ আগে বাংলাদেশে আসছে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, আর আগামী 1 থেকে 1.5 মাস পরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে। আর যে বক্তব্যগুলো দিচ্ছিল তিনি আবার বিশেষ কেউ না, ভারতের একজন আমজনতা, তবে বিজেপির কট্টর সমর্থক। তার পুরো বক্তব্য শুনে আমার মনে হয়েছে যে বাংলাদেশ থেকে টিকিট কাটা ভারতে গিয়া বা কলকাতায় গিয়া তার রূপসাজু তার ভালোবাসা দেই তার বক্তব্যের শেষের অংশের জন্য। কোন অংশের জন্য? যে মোদির সাথে কথা বলতে হবে, তারপর মোদিকে বলবে যে আর্মি আপনার, দেশ চালাবো আমি, তাহলে বাংলাদেশের হিন্দুরা সুরক্ষা পাবে। এই যে ধর্মকে সুরসুরি দিয়া বাংলাদেশকে অস্থিতিশীল করার ভারতের এই যে অপচেষ্টা, এটা বন্ধ করা উচিত। দর্শক, আজকের দিনে গণমাধ্যমে একটা ভাইরাল ইস্যু হচ্ছে। গত 2 সপ্তাহ আগে বাংলাদেশে এসেছেন শেখ রেহানা। 5ই আগস্টের পর শেখ রেহানা এবং শেখ হাসিনা তারা ভারতে অবস্থান করছেন, যদিও তাদের কোনো ফুটেজ আনটিল নাও এখন পর্যন্ত দেখা যায়নি যে তারা কোথায় আছেন। আর শেখ রেহানা গত 2 সপ্তাহ আগে আসছেন, তার কাছে কি ডকুমেন্ট আছে, কি প্রমাণ আছে, কি তথ্য আছে, এই ধরনের কথা শুনা আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা খুশি হয়েছেন, রাজপথে নামবেন চিন্তা করছেন, ভাই চুনচুনকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাবে। আওয়ামী লীগ মাঝে মাঝে নিজেরাই এমন গুজব ছড়ায় যেটার ফাঁদে নিজেরাই আটকায় যায়। এর আগেও একবার বলছিলাম যে ডক্টর ইউনূসের পতন হয়ে গেছে বলে একটা মিছিল টিছিল হয়ে গেছিল নোয়াখালী না 14 গ্রামে। পরে কয়েকজন যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তারা কিন্তু গ্রেপ্তার হয়েছে বিজয় মিছিল দিয়া। শেখ রেহানারা যদি পাগলা কুত্তা কামড়ায় তাইলে তিনি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে আসবেন। আর শেখ হাসিনা রাইট নাও তাদের যে সিচুয়েশন বা আওয়ামী লীগের যে সিচুয়েশন, এটা মিনিমাম, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, মিনিমাম ধরে রাখেন যে আগামী 6 থেকে 7 বছর আওয়ামী লীগের স্বাভাবিক অবস্থান বিরাজ করবে না। আওয়ামী লীগের স্বাভাবিক অবস্থান বিরাজ করতে মানে পাবলিক সিম্প্যাথি বা একটু পজিটিভ হইতে পরবর্তী যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে বা যারা এখন ক্ষমতায় আছে তাদের কর্মকাণ্ড যখন লুটপাট, চাঁদাবাজি, ধান্দাবাজি, ইপটিজিং, ছিনতাই, দুর্নীতি, তারপর হচ্ছে একজন আরেকজনটা শেষ করে দেওয়া, এগুলা যখন বাড়বে তখন মানুষ ভুলে যাবে আওয়ামী লীগ কি করছিল। এটার জন্য একটা সময় লাগবে, কিন্তু অটো যে এটা একটা হয়ে যাবে এরকম না। 1-1.5 মাস পরে শেখ হাসিনা আসবে। এই তথ্যগুলো আসলে ভুয়া তথ্য। এখন ভারতের এই নাগরিককে আমি তার সম্পর্কে যতটুকু দেখলাম যে সে বিজেপির একজন হিন্দুত্ববাদী মহিলা সংগঠনের একজন কট্টর সমর্থক। তারা বাংলাদেশের হিন্দুদেরকে সুরক্ষা দিতে চায়। আমাদের বাংলাদেশের হিন্দু ভাইরা কোথায় অসুরক্ষিত? 2-4টা ঘটনা যেগুলো আছে বরাবরই বলি, এগুলো হচ্ছে পলিটিক্যাল ইস্যুতে। আরে ভাই, পলিটিক্যাল ইস্যুতে তো শেখ হাসিনা মুসলিম হইয়া নিজেই দেশের বাইরে দৌড়ের উপর, তাই না? হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীরা তারাই তো দৌড়ের উপর। তো 2-4 জন যারা হিন্দু আছেন রাজনীতি করছে তারা, আর এর বাইরে হয়তো 2-1টা ঘটনা ঘটে
যেটা নিয়ে বাংলাদেশের মানুষ হিসেবে আমরা হিন্দু মুসলমান সবাই সোচ্চার প্রতিবাদ করি। শেখ রেহানা 2 সপ্তাহ আগে বাংলাদেশে আসছেন, এই ধরনের তথ্য দিয়া বাংলাদেশকে অস্থিতিশীল করা ছাড়া অথবা সরকারকে একটা চাপে ফেলা ছাড়া, মানে ডক্টর ইউনূসকে একটা চাপে ফেলানো ছাড়া এই ঘটনাগুলোর আসলে আর কোনো, আমার কাছে মনে হয় না যে কোনো মোটিভ আছে। তবে আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের বলি যে অতি উৎসাহী হয়ে আবার বিপদে পড়েন না। আর হিন্দু ভাই বোনদেরকে বলি যে ভারতের কোনো নাগরিকের কোনো ভিডিও বার্তা, কোনো ভিডিও বক্তব্যে আপনারা ট্রাস্ট করেন না। আপনি যেখানে বসবাস করছেন, আপনার আশেপাশে থাকা প্রতিবেশীরা আপনার সাথে কেমন, সেইটা দেখে বাংলাদেশকে চিন্তা করবেন, কারণ ফেসবুকে অনেক গুজব ছড়ায়। ভালো থাকুন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচারের মাধ্যমে শেখ হাসিনাকে খুব দ্রুত দমন করা ও তাকে ফাঁসির কাস্টডিতে ঝুলানো খুব সহজ হবে বলেই এমন টেকনিক গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিভাবে তার সরাসরি ফাঁসিও দেখাবেন জাতিকে, বিস্তারিত জানবো রিপোর্টে। যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা আদালত অবমাননার মামলা হয়েছে, সেই মামলাটিতে প্রথম অর্ডারের পরে তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছিল ট্রাইব্যুনালের পক্ষ থেকে। সেই সময় তিনি হাজির হননি। পরবর্তী সময়ে গত 26শে মে 2টি জাতীয় পত্রিকাতে বিজ্ঞপ্তি দিয়ে তাকে নোটিশ দেওয়া হয়েছিল যে তিনি এবং তার আরেকজন যিনি আছেন সাথে, আওয়ামী লীগের গাইবান্ধার একজন নেতা শাকিল আহমেদ, তারা যেন আদালতে উপস্থিত হয়ে তারা যে সমস্ত আদালতকে অবমাননাকর, আদালতের প্রসেসকে বাধাগ্রস্ত করার জন্য আদালতের যে সমস্ত সাক্ষী আছে তাদেরকে হুমকি দেয়া, হত্যার হুমকি দেয়া, তাদের বাড়িঘরকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়ার যে হুমকি দিয়েছেন, যেটাকে ট্রাইব্যুনাল মনে করে যে এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য সরাসরি একটা অ্যাটেম্পট। আমাদের আইন অনুযায়ী যদি কেউ এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ট্রাইব্যুনালের কোনো প্রসেসকে প্রশ্নবিদ্ধ করে অথবা বাধাগ্রস্ত করে বা কন্টেম্পটের মুখোমুখি করে, ট্রাইব্যুনালকে মানুষের চোখে ঘৃণার বিষয়বস্তুতে পরিণত করে, তাহলে ট্রাইব্যুনাল তাকে আইন অনুযায়ী শাস্তি প্রদান করতে পারে। সে কারণে এই নোটিশ জারি হয়েছিল। সাধারণভাবে যে নোটিশটা বাড়িতে গিয়ে জারি করা হয় সেটা জারি হয়েছে। দ্বিতীয় দফায় পত্রিকাতে নোটিশ জারি হয়েছে, তারপরেও তারা আজকে পর্যন্ত হাজির হননি। আদালত ন্যায় বিচারের স্বার্থে আরেকটা শেষ সুযোগ দিয়েছেন। আগামী 20শে জুন তারিখে এই বিষয়ের উপরে শুনানি অন্তে আদালত এই বিষয়টি নিষ্পত্তি করবেন বা আদেশ দেবেন, এটা আদালত বলেছে। 19শে জুন এটা 19শে জুন পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। ওই দিন শুনানি অন্তে শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত যে কন্টেম্প প্রসিডিং সেটার ব্যাপারে আদালত আদেশ দেবেন। আর দ্বিতীয় যে বিষয়টি হয়েছে আজকে গুমের ব্যাপারে, অর্থাৎ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, এই বিষয়ে বাংলাদেশের যে কয়েকজন আলোচিত ব্যক্তি গুম হয়েছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন বিএনপির নেতা জনাব সালাউদ্দিন আহমেদ। তিনি প্রথমে গুম করে তাকে অজ্ঞান করে ভারতে নিয়ে ফেলে দেওয়া হয়। ভারতে তিনি দীর্ঘকাল সেখানে আটক ছিলেন। তো তিনি আজকে এসেছিলেন অভিযোগ দেওয়ার জন্য। আমরা সেই অভিযোগটা গ্রহণ করেছি। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ এবং বিখ্যাত বা কুখ্যাত যাই বলেন র্যাবের জিয়াউল হাসান, তাদের বিরুদ্ধে সহ আরও কয়েকজনের বিরুদ্ধে তিনি গুমের অভিযোগ দায়ের করেছেন। এটা অনেকটা বিলেটেড স্টেজে দায়ের করেছেন। আমরা আশা করেছিলাম যে অনেক আগে এটা আসবে, যেহেতু এটা খুবই আলোচিত ঘটনা। আমরা অভিযোগটা নিয়েছি তাৎক্ষণিকভাবে। আমরা আজকে এটা তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দেব। তারা তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেবেন। কারণ আপনারা জানেন যে আমাদের তদন্ত, অধিকাংশ মামলার তদন্ত একটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গুম সংক্রান্ত তদন্তগুলো যেহেতু অভিযোগের সংখ্যা অনেক বেশি এবং অনেক বেশি কমপ্লিকেটেড, যে সমস্ত মানুষ গুমের শিকার হয়ে কখনো ফিরে আসেননি, যাদেরকে আমরা ধারণা করছি যে যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের বিষয়গুলো সলভ করাটা সময় লাগতে পারে। কিন্তু যেগুলো সার্ভাইভার্স আছেন, যে সমস্ত ভিকটিম ফিরে এসেছেন, তাদের মামলাগুলো প্রমাণ করাটা সহজ এবং দ্রুততার সাথে সম্ভব। সেক্ষেত্রে সালাউদ্দিন সাহেব যে এগিয়ে এসেছেন, এটা আমাদের তদন্ত কাজকে সাহায্য করবে। এটা এরকম যারা ভিকটিম এখনো আছেন তারা যদি এগিয়ে আসেন তাহলে বিচার কার্য দ্রুত সমাপ্ত হবে এবং জাতি এই গুমের কালচার থেকে বেরিয়ে আসার একটা রাস্তা খুঁজে পাবে। যে অ্যাপেলেট ডিভিশন বলেছে যে এই আদালত অবশ্যই ইন্টারন্যাশনাল কাস্টমারি ল, এই আদালতের প্রসিডিংসের সময় এটা প্রয়োগযোগ্য হবে। তো আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল কাস্টমারি ল হচ্ছে রোম স্ট্যাটিউট। তো সেই ক্ষেত্রে রোম স্ট্যাটিউট থেকে আমরা এলিমেন্টস অফ ক্রাইমস কিন্তু আমাদের লতে নিয়েছি।
তো উনি এটাকেই উল্লেখ করে বলেছেন যে এটা তো আর আওয়ামী ফ্যাসিবাদী আদালত নয়, এটা নতুন বিপ্লবের পরে নতুন আদালত, সেই কারণে এই আদালত অনেক বেশি ফেয়ার হবে। আদালত এটার সাথে একমত পোষণ করেছেন, আমরাও একমত পোষণ করি যে এই আদালত আগের রেজিমের সেই ফ্যাসিবাদী আদালত নয়, এখানে ফেয়ারনেস অনেক বেশি থাকবে, আন্তর্জাতিক আইন, কাস্টমারি ইন্টারন্যাশনাল ল প্রয়োগযোগ্য হবে, আমাদের আইনে যে সমস্ত বিধান আছে সেগুলোকে যথাযথ অনুসরণ করা হবে, বিচার হবে ট্রান্সপারেন্ট, বিচার হবে নিরপেক্ষ, বিচার হবে আবেগশূন্য, বিচার হবে প্রমাণ নির্ভর, বিচার হবে ভবিষ্যৎকে নিরাপদ করার জন্য, বিচার প্রতিশোধের জন্য নয়। বিচারের জন্য এখানে ইউনুসের কোনো অধিকার নাই। ওই আইন সংশোধন করবে একটা অবৈধ ক্ষমতাধারী, আর সেখানে বিচার করবে আর শাস্তি দেবে সাংবিধানিকভাবে, নীতিগতভাবে তার কোনো অধিকার তাদের নাই। আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকে স্বাগত জানাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এসেছেন আমাদের কাছে। আসিফ নজরুল সে উপদেষ্টা বলেছিল 26 লক্ষ ভারতীয় নাগরিককে নাকি আমরা সরকারি চাকরি দিয়ে রেখেছি, কিন্তু আজ পর্যন্ত কি তার একটা নামও দিতে পেরেছে বা তাদের চাকরি থেকে তারা বিদায় দিয়েছে? 26 লক্ষ কোথায় চাকরি দিলাম? আমার বেসামরিক প্রশাসনে কর্মরত আছে 14,43,518 জন কর্মকর্তা কর্মচারী, তাহলে 26 লক্ষ কোথায় আমি চাকরি দিয়েছি ভারতীয়দের? তার কোনো জবাব আছে? কে জবাব নেবে তার কাছ থেকে? ইউনূস জবাব দিক, আসিফ নজরুল জবাব দিক। এরকম মিথ্যা বয়ান দিয়ে মানুষকে তারা বিভ্রান্ত করেছিল। আজকে যারা বিভ্রান্ত হয়েছে তারা কি এটা উপলব্ধি করতে পারেন যে কত বড় মিথ্যাবাদী, কত বড় মিথ্যাবাদী? এইভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। এখনও যদি কেউ সজাগ না হয় আমার কিছু বলার নেই, কিন্তু আমি তো বাবা মা ভাই সব হারিয়ে সেই ব্যথা শোক বুকে নিয়েও, যে জাতির জন্য আমার বাবা জীবন দিয়ে গেছে, আমরা তো ছোটোবেলা বাবাকে কতদিন পেয়েছি, 1-2 বছর তো পাইনি। যে বয়সে বাচ্চারা বাবার সাথে স্কুলে যায়, আমরা কি সেই সুযোগ পেয়েছি কখনো? দেখা করতে তো জেল কেটে যেতে হতো আমাদের, আব্বার সঙ্গে দেখাই হতো জেল কেটে, এটাই ছিল বাস্তবতা। এই দেশের মানুষকে তিনি গভীরভাবে ভালোবেসেছেন, আমাদের থেকেও মানুষকে বেশি ভালোবেসেছেন। আর সেই দেশে সেই মাটিতে যখন স্বাধীনতা এনে দিলেন, তখন তাকে নির্মমভাবে হত্যা করা হলো। তারপরেও 6 বছর দেশে আসতে পারিনি, রিফিউজি হিসেবে থাকতে হয়েছিল। পাসপোর্টটা পর্যন্ত জিয়াউর রহমান দেয়নি রেহানার। কোনো দলকে নিশ্চিহ্ন করার জন্য তাদের উপর নির্বিচারে অত্যাচার নির্যাতন করা, সেটা কিন্তু আওয়ামী লীগ করেনি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।